প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করল ইসি, খুশিতে স্বাগত জানালো বিএনপি। অন্যদিকে 30 নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। বিশ্বের প্রথম এইডস টিকা আনতে যাচ্ছে রাশিয়া। চীনের সামরিক কুচকাওয়াজে যাচ্ছেন কিম জং উন, থাকছেন পুতিন ও টেনশনে আমেরিকা। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত। দেশে 75% শিশু ধর্ষণ বেড়েছে, উদ্বেগ সেভ দ্য চিলড্রেনের। লতিফ সিদ্দিকী সহ আটক 15 জনকে নেওয়া হয়েছে ডিবিতে। অন্যদিকে আওয়ামী স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড়, বললেন কাদের সিদ্দিকী। বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই, জানালো আইএসপিআর। মানবিক কারণে রোহিঙ্গাদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে, জানালো বিজিবি। ইসরায়েল গাজা সিটি থেকে বাসিন্দাদের তাড়ানোর ঘোষণা, জাতিসংঘের স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান। 50 দেশের 150 আলেম গাজাবাসীর জন্য রোজা রাখছেন। ভারতের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর ঘটনা, ভারতীয় সেনার ভেতরে পাক চর গোয়েন্দাদের হাতে বিস্ফোরক তথ্য। একযোগে 225 কর পরিদর্শককে বদলি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। নির্বাচন কমিশন আজ দুপুর 2:30টায় রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, রোডম্যাপে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সহ 24টি কার্যাবলীকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ইসি অংশীজনদের নিয়ে সংলাপ করবে। এতে রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ, নারী প্রতিনিধি, পর্যবেক্ষক ও সাংবাদিকরা অংশ নেবেন। রোডম্যাপকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচনের বিকল্প নেই। যারা বর্জনের পথে যাবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এদিকে ইসি জানিয়েছে, আগামী 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হবে তারা ভোট দিতে পারবেন। 1 নভেম্বর চূড়ান্ত সম্পূরক এবং 30শে নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। প্রাণঘাতী রোগ এইডসের প্রথম টিকা তৈরি করছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভস্তির বরাতে রাশিয়া টুডে জানিয়েছে, গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতিমধ্যে টিকা তৈরির কাজ শুরু করেছে। গামালিয়ার মহামারী বিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানিয়েছেন, টিকাটি সর্বাধুনিক mRNA প্রযুক্তিতে তৈরি করা হবে। সব ঠিক থাকলে আগামী 2 বছর বা তারও কম সময়ে টিকাটি বাজারে আসতে পারে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী সপ্তাহে বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি বিশ্ব নেতাদের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক হতে পারে। কুচকাওয়াজে 26টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন, যার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও থাকবেন বলে ধারণা করা হচ্ছে। চীন কুচকাওয়াজে যুদ্ধবিমান, ট্যাঙ্ক, ড্রোন বিধ্বংসী ব্যবস্থা ও সেনাবাহিনীর নতুন কাঠামো প্রদর্শন করবে। এই আয়োজন গুরুত্বপূর্ণ কারণ অক্টোবরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন। এতে কিম ও পুতিনের সঙ্গে চীনা নেতার আলোচনার প্রভাব পড়তে পারে। এদিকে শেখ হাসিনা 2024 সালের অগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েছে। সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে দুই দেশের আলোচনা চলছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ঢাকায় এসে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতের দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া সম্পাদকীয়তে এই সম্পর্কের প্রসারে উদ্বেগ জানিয়ে নয়াদিল্লিকে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারের পরামর্শ দিয়েছে। চলতি 2025 সালের প্রথম 7 মাসে দেশে 3 শতাধিক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে 49 জনের বয়স 0 থেকে 6 বছর এবং বাকিরা 7 থেকে 17 বছরের মধ্যে।
আইন ও সালিশ কেন্দ্র জানায় এসব ঘটনার মধ্যে প্রায় 150টি ঘটনায় কোনো মামলা হয়নি, ফলে ভুক্তভোগীরা বিচার থেকে বঞ্চিত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের তুলনায় এবছর শিশু ধর্ষণের ঘটনা প্রায় 75% বেড়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী ধর্ষণের শিকারদের 60% 18 বছর নিচে। সারা দেশে শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক বৃদ্ধি পাওয়ায় যৌথভাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৃহস্পতিবার একটি গোল টেবিল বৈঠক চলাকালে সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্তত 15 জন অবরুদ্ধ হন। দুপুর 12:15টার দিকে জুলাই যোদ্ধা পরিচয়ের একদল ব্যক্তি তাদের ঘেরাও করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যায় বলে জানান ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইলে এক সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী ও তাদের দোসরদের স্বৈরাচারের চেয়েও এই স্বৈরাচার বড়। তিনি দাবি করেন, গত 1 বছরেই 24-এর আন্দোলনকারীদের আচরণে দেশবাসী অতিষ্ঠ। তিনি ভাই লতিফ সিদ্দিকী সহ অন্যদের আটকের প্রতিবাদ জানান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই বলে জানিয়েছে আইএসপিআর। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা মোতায়েন সংক্রান্ত যে সংবাদ প্রচারিত হচ্ছে তা সেনাবাহিনীর নজরে এসেছে। তবে সরকার সেনাবাহিনীকে এই নির্বাচনে কোনো দায়িত্ব দেয়নি এবং ভবিষ্যতেও সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। মিয়ানমারে নির্যাতিত হয়ে সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, আহত ও অসহায় রোহিঙ্গাদের মানবিক বিবেচনায় ঢুকতে দেওয়া হয়েছে। তবে সীমান্ত সুরক্ষায় বিজিবি কঠোর নজরদারি ও আন্তরিকতা নিয়ে কাজ করছে। তিনি জানান, সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় বিজেপিতে জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিজাই আদ্রাই জানান, গাজা সিটি থেকে বাসিন্দাদের অনিবার্যভাবে তাড়ানো হবে। দক্ষিণাঞ্চলের লোকজনকে আল মাওয়াসি এলাকায় সরে যেতে বলা হলেও সেখানে প্রতিদিন হামলা হচ্ছে। আদ্রাই উপেক্ষা করেছেন যে ইসরায়েল গাজায় সাহায্য আটকানোর নিরাপদ অঞ্চলে হামলা ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ইতিহাস রাখে। এদিকে গাজায় অবিলম্বে স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 14টি দেশ। তারা বলেছে, গাজার দুর্ভিক্ষ, মানবসৃষ্ট এবং ক্ষুধা ব্যবহার যুদ্ধাপরাধ। পরিষদ ইসরায়েলকে সব ধরনের বাধা তুলে নিতে ও মানবিক সহায়তা বাড়াতে আহ্বান জানায়। একই সঙ্গে গাজাবাসীর জন্য রোজা রেখেছেন বিশ্বের 50 দেশের 150 জন আলেম, যা ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার। গত মে মাসে আইএসআই এর সঙ্গে যোগাযোগ ও দেশের গোপন তথ্য পাচারের অভিযোগে সিআরপিএফ জওয়ান মতিরাম জাটকে গ্রেপ্তার করে এনআইএ। তদন্তে জানা গেছে তিনি সেলিম আহমেদ নামে এক পাক গোয়েন্দার সঙ্গে যুক্ত ছিলেন এবং গত 2 বছর ধরে গোপন তথ্যের বিনিময়ে মাসে 12,000 টাকা পাচ্ছিলেন, যা তার ও স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হতো। এই টাকা দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, অসম ও পশ্চিমবঙ্গ থেকে পাঠানো হতো। ভারতীয় গোয়েন্দারা তার কল রেকর্ড ও ইন্টারনেট ডেটা বিশ্লেষণ করে জানতে পেরেছে পাক গোয়েন্দারা সেনা, আধা সামরিক বাহিনী ও কেন্দ্রীয় দপ্তরের অন্তত 15 জন কর্মীর সঙ্গে যোগাযোগ রেখেছিল, যাদের মধ্যে 4টি নম্বর সেনাবাহিনীর, 4টি আধা সামরিক বাহিনীর এবং 7টি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের। আয়কর বিভাগে 225 জন কর পরিদর্শককে একযোগে বদলি করেছে সরকার। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। এতে সই করেন বোর্ডের সচিব মোহাম্মদ আনিসুল ইসলাম। এতে বলা হয়েছে, আয়কর বিভাগে 225 কর পরিদর্শককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art
Be smart.